প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমাকে পাঠিয়েছে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নের আলামিনের স্টোরি আমি ইতোমধ্যে বেশ কয়েকটি আপনাদেরকে শুনিয়েছি এবং আপনারা সবাই এই স্টোরিগুলোর প্রশংসা করেছেন। এবারে যে স্টোরিটি আমাকে আলামিন পাঠিয়েছে, এটি একটি পুকুর কেন্দ্রিক ঘটনা। এই পুকুর কেন্দ্রিক যে ঘটনাটি আপনাদেরকে শোনাবো, আশা করি সবারই ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, এই পুকুরটিতে যখন ভৌতিক ঘটনা শুরু হয়, সময়টা ছিল 1992 সাল। এই পুকুরের কয়েকটি বিষয়ে ঘটনা শুরুর আগে আপনাদেরকে বলতে চাই। সেটি হচ্ছে, এই পুকুরটি স্থানীয়ভাবে দাসের পুকুর নামে পরিচিত। কারণ হচ্ছে, ওই পুকুরের পার্শ্ববর্তী গ্রামে যে হিন্দু সম্প্রদায় আছে, তাদের বংশ দাস। তারা অনেক দিন ধরে ধোপার কাজের সাথে জড়িত আছেন। আর যখন এটি খোঁড়া হয় অনেক দিন আগে, তখন আশেপাশে কোনো পুকুর ছিল না। বেশ কয়েকটি বিষয়কে উদ্দেশ্য করে পুকুরটি খোঁড়া হয়। এটা যে শুধু হিন্দুরা খুঁড়েছে তা না, এখানে মুসলিমরাও এই পুকুর খোঁড়ার সাথে জড়িত ছিল। কারণ হচ্ছে, আশেপাশে পুকুর কম থাকা, গবাদি পশুর গোসল করানোর জন্য এবং নিজেদের গোসল করার জন্য পুকুরের প্রয়োজনীয়তা, ধোপা সম্প্রদায় যারা দাস যারা আছেন তাদের কাপড় ধোয়া, বিভিন্ন কারণে এই পুকুরটির প্রয়োজনীয়তা দেখা দেয়। আরও একটা প্রয়োজনীয়তা ছিল, সেটি হচ্ছে যখন হিন্দু সম্প্রদায়ের লোকদের বিভিন্ন পূজার সময়টা হতো, ওই পূজার যে মূর্তিগুলো, এই মূর্তিগুলো পূজার শেষে এই পুকুরে ডুবিয়ে ফেলা হতো। এভাবেই দীর্ঘদিন ধরে এই কাজটি চলে আসছে। হিন্দু মুসলিম সবাই এই পুকুরে তারা তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা সেটা কাজ করে আর কি। পুকুরের ঠিক দক্ষিণ পাশে রয়েছে একটি শ্মশান। এটা অনেক আগে থেকে এই শ্মশানটি ছিল। তো লিসেনার্স, 1992 সাল থেকে যখন ঘটনাটি সূত্রপাত হয়, সূত্রপাতটি ছিল এমন। স্থানীয় একজন ব্যক্তি, উনি শখ করে একটি ঘোড়া কেনেন। ঘোড়া কেনার পর ঘোড়াটিকে গোসল করানোর জন্য উনি দিনের বেলা কোনো একটি সময়, এটা নির্দিষ্ট করে আসলে বলতে পারে নাই আমাকে, যে কোনো একটি সময়ে ওই ঘোড়াটিকে পুকুরে নামিয়ে আনেন। পুকুরে নামিয়ে আনার পর ঘোড়াটিকে যখন তিনি গোসল করাচ্ছিলেন, গোসল কিছুটা করানো হয়েছে, হঠাৎ ঘোড়াটি জোরে চিৎকার করে লাফ দিয়ে ওই পুকুর থেকে বের হয়ে যায় এবং উপরে চলে যায় এবং ছুটতে ছুটতে মালিকের বাড়িতে চলে যায়। মালিক পেছন থেকে ঘোড়ার পিছনে দৌড়াতে থাকে। উনি বুঝতে পারছিলেন না হঠাৎ করে কেন ঘোড়াটি গোসল অর্ধেক করানোর পর লাফ দিয়ে উঠে গেল। উনি বিষয়টি আসলে স্বাভাবিকভাবেই নিয়েছেন। হতে পারে যে ঘোড়াটির ভালো লাগছিল না, এই জন্য উঠে চলে গেছে। এর পরের দিন ঘটে প্রায় একই ধরনের ঘটনা। যেহেতু ওই পুকুরে অনেকেই তাদের গবাদি পশু গোসল করাতেন, স্পেশাল করে গরু। একদিন একজন ব্যক্তি, ঠিক পরের দিনই আর কি, তার দুটো গরু গোসল করানোর জন্য পুকুরে নামানোর সাথে সাথে গরু দুটি ভয়ঙ্করভাবে চিৎকার করতে করতে পুকুর থেকে উঠে দৌড় দিয়ে চলে যায়। এমন মনে হচ্ছিল যে পানিতে নামার পর হঠাৎ এমন কোনো গরম, মনে হচ্ছে যে ওদেরকে গরম কোনো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, এমনভাবে ছটফট করতে করতে উঠে দৌড় দেয়। আসলে এতদিন ধরে পুকুরে গোসল করানো হচ্ছে গরু, ছাগল, বিভিন্ন গবাদি পশু, কখনোই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। তাহলে হঠাৎ করে কেন এই সমস্যার সৃষ্টি হচ্ছে? এভাবে প্রতিদিনই যেই কোনো গরু ছাগল নামাতো,
সাথে সাথে এই ধরনের ঘটনা ঘটতো। গরু ছাগলগুলো এরপর থেকে কোনোভাবেই তাদেরকে দড়ি ধরে টেনে কোনোভাবেই পুকুরে নামানো যেত না। আসলে বোবা প্রাণী, ওরা তো আর বলতে পারে না যে আসলে ওদের সাথে কি হয়েছে, কিন্তু মানুষ সেভাবে বুঝতে পারছিল না যে কেন গরু ছাগলগুলো পুকুরে নামতে চাচ্ছে না, বা নামলেও এই ধরনের অস্বাভাবিক আচরণ কেন করছে। এর মধ্যে ঘটে যায় আরও একটি ঘটনা। গ্রামের হিন্দু পাড়ার, মানে ওই দাস পাড়ার ছোট্ট একটি মেয়ে, 5 থেকে 7 বছর বয়স, নাম হচ্ছে নূপুর। প্রতিদিনের মতো দুপুরবেলা নূপুর তার বন্ধু বান্ধবদের সাথে গোসল করতে আসতো। বাচ্চাদের একটা গ্রুপ ছিল, তারা প্রতিদিন একসাথে গোসল করতে আসতো, বা গোসল করে একসাথে আবার বাড়িতে চলে যেত। এই নূপুর তার বন্ধু বান্ধবদের সাথে গোসল করতে আসে এবং গোসলের পরে সে আর বাড়িতে ফিরে যায় না। এখন বাড়ির লোকজন যখন দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায় তখন নূপুরকে খুঁজতে বের হয়। নূপুর যাদের সাথে রেগুলার পুকুরে যায় তাদের বাড়িতে যায়। তারা সবাই বলে, হ্যাঁ নূপুর তো আমাদের সাথে গোসল করছিল, কিন্তু সে কি উঠে এসেছে কিনা এটা তো আমরা খেয়াল করি নাই। চতুর্দিকে খোঁজা হয়, পুকুরে সবাই নামে, জাল ফেলা হয়। এখানে বলে রাখা ভালো, পুকুরটি কিন্তু অনেক গভীর এবং যত খরাই হোক না কেন ওই পুকুরে এত পরিমাণ পানি থাকে যে মোটামুটি 2 জন মানুষ অনায়াসে তলিয়ে যাবে সেখানে এখনো পর্যন্ত। তো যাই হোক, নূপুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুকুরে জাল ফেলা হয়, ডুবুরি নামানো হয়, তারপরেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবে 2 দিন পার হয়ে যায়, নূপুরকে আর খুঁজে পাওয়া যায় না। 2 দিন পর সকালবেলা নূপুরকে পাওয়া যায়। নূপুরকে পাওয়া যায় ঠিক পুকুরের দক্ষিণ পাশে যে শ্মশান ঘাটটি রয়েছে, এই শ্মশানের ঠিক যেই জায়গাটিতে মানুষকে পোড়ানো হতো, ঠিক সেই জায়গার পাশে নূপুরের ডেড বডি পাওয়া যায়। সবাই বলে পুকুরে যদি মারা গিয়ে থাকে তাহলে তার ডেড বডি তো পুকুরে ভেসে ওঠার কথা, সেটা তো শ্মশানের পাশে পাওয়ার কথা নয়। লাশটা কিভাবে ওইখানে গেল, সবার ছিল সেই প্রশ্ন। সবাই সেই বিষয় নিয়ে বিশ্লেষণ করতে থাকে, কিন্তু এর কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। এই ঘটনার 5 থেকে 7 দিন পরে আরেকটি ঘটনা ঘটে। গোসল করতে নেমে আরেকটি বাচ্চা নিখোঁজ হয়ে যায়, তাকেও কোথাও পাওয়া যাচ্ছিল না। ঠিক 1 দিন পর সেই বাচ্চাটিকে শ্মশানের পাশে পাওয়া যায়। এইভাবে বাচ্চাদেরকে মৃত অবস্থায় যখন পাওয়া যাচ্ছিল, গ্রামের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে এই পুকুরে নামার পরে কেউ না কেউ উঠছে না, আবার পুকুরে লাশও ভেসে উঠছে না, লাশটা পাওয়া যাচ্ছে শ্মশানের কাছে। এটা কেন হচ্ছে? সবার মধ্যে যে যখন এই আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, তখন গ্রামের অধিকাংশ পরিবারের বাচ্চাদেরকেই এই পুকুরে গোসল করানোর জন্য পাঠানো হতো না। প্রথম যেই 2টি মৃত্যু ঘটে, এই 2টি মৃত্যুর ঘটনা ছিল হিন্দু পরিবারের সাথে। তখনও মুসলিম পরিবারের বা মুসলিম পাড়ার কারো সন্তানের মৃত্যু ঘটেনি। কিন্তু 3rd নাম্বারে গিয়ে একটা মুসলিম পরিবারের সন্তানের মৃত্যু ঘটে। ঠিক একই রকমভাবে তার লাশও শ্মশানের পাশে পাওয়া যায় ঠিক 1 দিন পর। আসলে গ্রামের লোকজন খুবই গরিব মানুষ ছিলেন তখন, মানে তারা যেহেতু দিন আনতেন দিন খেতেন, তারা যে মানে এই বিষয় নিয়ে, আর তাদের শিক্ষার হারও অনেক কম ছিল, তারা যে এই বিষয়টা আসলে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তারা কোথায় গিয়ে সমাধান পাবেন, এই বিষয়গুলোর তারা সমাধান মানে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছিলেন না। 4বার ঘটে একটি ভিন্ন ধরনের ঘটনা।
ওই গ্রামের মুসলিম পাড়ার একটি বাড়িতে একটি বাচ্চা ছিল, নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ সে রাতের বেলা ওয়াশরুমে যাবে। আপনারা তো জানেন যে গ্রামের ওয়াশরুমগুলো বাসা থেকে বাইরে থাকে। তো আব্দুল্লাহ যখন ওয়াশরুমে যাবে তখন রাতের বেলা তার পিতামাতাকে ডাকে। ওনারা দুইজন গভীর ঘুমে ছিলেন। তখন তার বাবা একটা টর্চ লাইট হাতে দিয়ে, আব্দুল্লাহ কিন্তু খুব ছোট ছিল না, তার বয়স 12-13 ছিল, তো হাতে একটা টর্চ লাইট দিয়ে বললো তুমি একাই যাও। আর যেহেতু এটা মাঝে মাঝে সে একাই যেতে পারতো, এই জন্য পিতামাতা আসলে ওইভাবে তার সাথে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি। বাইরে হচ্ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। তো আব্দুল্লাহ টর্চ লাইট নিয়ে সে ওয়াশরুমে যায়, কিন্তু দীর্ঘ সময় ধরেও সে ফিরে আসছে না। তখন তার বাবা, উনি কিন্তু তার মা ঘুমে থাকলেও ওনার আব্দুল্লাহর বাবা একটু সজাগ ছিলেন। উনি চিন্তা করছিলেন যে ছেলেটা আসুক, তারপরে দরজাটা লাগিয়ে তারপর ঘুমিয়ে যাব। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল এই জন্য উনি আসলে ওইভাবে, ওনার বাসায় ছাতাও ছিল একটা, এই জন্য আসলে উনি বাইরে ওই সময় যাওয়ার ইচ্ছা পোষণ করেননি। কিন্তু যখন দীর্ঘ সময় হয়ে যাচ্ছিল, আব্দুল্লাহ যখন ফিরে আসছিল না, তখন উনি চিন্তা করে কি ব্যাপারে, এতক্ষণ তো থাকার কথা নয়। উনি তখন হাতের হারিকেনটা নিয়ে বের হন, যেহেতু টর্চ লাইটটা আব্দুল্লাহ নিয়ে গেছে, হাতের হারিকেনটা নিয়ে বাইরে বের হন। বের হওয়ার পর উনি গিয়ে দেখেন ওয়াশরুমের দরজা খোলা। আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ তো ঘরে ঢোকেনি। এত রাত্রে তো আসলে আব্দুল্লাহর কোথাও যাওয়ার কথাও নয়। তখন উনি আশেপাশে একটু খোঁজার চেষ্টা করেন, দেখেন আব্দুল্লাহ নাই। তাকে ডাকাডাকি করেন, নাই নাই নাই। ওনার ডাক শুনে আব্দুল্লাহর মা ঘর থেকে বের হয়ে আসে, তার ঘুম ভেঙে যায়, বের হয়ে আসে, এসে বলে কি হয়েছে? তখন আব্দুল্লাহর বাবা বলেন যে দীর্ঘ সময় পরেও যখন আব্দুল্লাহকে পাওয়া যাচ্ছিল না, এই জন্য উনি খুঁজতে বের হয়ে আব্দুল্লাহকে এখন পাচ্ছেন না। তখন ওনারা যখন চিৎকার চেঁচামেচি শুরু করেন, পাশের প্রতিবেশীরাও রাতের বেলা তাদের ঘুম ভেঙে যায়, তারা চলে আসেন। চলে আসার পর যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, মাটিতে শক্ত মাটি ছিল না, কাদা মাটি হয়ে গেছিল। তারা টর্চ লাইট জ্বালিয়ে খেয়াল করলেন যে আব্দুল্লাহর পায়ের ছাপ ওয়াশরুমে গেছে এবং ওয়াশরুম থেকে বের হয়েছে 3-4 হাত বের হয়েছে আব্দুল্লাহর পায়ের ছাপ। এরপরে আব্দুল্লাহর এই ছোট পায়ের ছাপটা অনেক বড় মনে হচ্ছে এটা কোনো মানুষের পায়ের ছাপ না, এটা দানবাকৃতির কোনো একটা প্রাণীর পায়ের ছাপ মনে হচ্ছে সেখানে। এবং ওই ছাপটা আস্তে আস্তে পুকুরের দিকে চলে গেছে। তখন সবাই ভয় পেয়ে যান যে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কিছু আব্দুল্লাহকে এখান থেকে ধরে নিয়ে গেছে। সবাই প্রচণ্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেন। গ্রামের লোকজন ওই রাত্রেবেলায় চলে আসে, সবাই এসে পুকুর পাড়ে জড়ো হয়। জড়ো হওয়ার পর রাতের বেলায় পুকুরে তাকে খোঁজ করা শুরু হয়, কিন্তু পুকুরে তাকে কেউ রাতের বেলা খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে একজন বলল, এই দেখো দক্ষিণে শ্মশানের দিকে কিছু একটা দেখা যাচ্ছে। তখন কিন্তু অনেক লোক সাক্ষী ছিল। তখন তারা দূর থেকে দেখছিল শ্মশানে যে জায়গাটাতে মানুষ পোড়ানো হয়, সেখানে কোনো একটা বাচ্চার ওই চাঁদের আলোতে মনে হচ্ছিল, খুব বেশি দূর তো না, পুকুরের ঠিক দক্ষিণ পাশেই আর কি। কিন্তু যতটুকু দূর তারা কাছে যাওয়ার আগে যতটুকু দূর থেকে দেখছিল, তাদের ভাষ্য অনুযায়ী মনে হচ্ছিল কোনো একটা বাচ্চাকে, ছোট একটা বাচ্চাকে ওখানে শোয়ানো হচ্ছে এবং চারদিকে বড় বড় আকৃতির 10-12 জন মানুষ, তাদের ছায়া দেখা যাচ্ছে। গ্রামের ওই সময় সবাই ওই শ্মশানের দিকে ছুটতে থাকে, গিয়ে দেখে আব্দুল্লাহ সেখানে পড়ে আছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ দেখা যাচ্ছে না। তারা আব্দুল্লাহকে সেখান থেকে নিয়ে আসে। সৌভাগ্যক্রমে আব্দুল্লাহ জীবিত ছিল, তাকে হয়তোবা তখনও মারতে পারেনি। আব্দুল্লাহকে চিকিৎসা করে সুস্থ করা হয়, তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হয় যে তোমার সাথে কি ঘটেছিল, কিছু মনে আছে? তখন আব্দুল্লাহ বলছিল সে যখন ওয়াশরুমে গিয়েছে, ওয়াশরুমের বাইরে সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়।
মনে হচ্ছিল যে কোনো একজন মানে খুবই ক্ষুধার্ত কোনো এক মানে মানুষ, শরীরের জোর না থাকলে যেভাবে কথা বলে, খুব দুর্বল আকৃতিতে কথা বলছে এবং কান্নাকাটি করছে। আবার কখনো অদ্ভুত কিছু জন্তুর আওয়াজ সে শুনেছে, এরকমই আবদুল্লাহ বলেছে। যখন আবদুল্লাহ ভয় পেয়ে দ্রুত ওয়াশরুমের কাজ সেরে বের হয়েছে, বের হওয়ার পর তার সামনে ভয়ঙ্কর কালো আকৃতির একটি ছায়ামূর্তি সে দেখতে পায়। এরপরে আবদুল্লাহর আর কিছু মনে নেই। গ্রামে এই ধরনের অদ্ভুত ঘটনা, স্পেশালি বাচ্চাদের সাথে যখন এই ধরনের ঘটনা ঘটছিল, 3টা বাচ্চা অলরেডি মারা গেল, আবদুল্লাহ কোনো মতে জীবিত ছিল, তখন গ্রামের লোকজন চিন্তা করে যে একজন ভালো হুজুরের শরণাপন্ন অবশ্যই হতে হবে, তা না হলে এই ধরনের মিসিং বাচ্চা মিসিং মানে হয়ে যাবে বা মারা যাবে, এটা কেন, এটা তো সমাধান করার দরকার। তখন গ্রামের হিন্দু মুসলিম তারা সবাই এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিয়ে পরিচিত একজন হুজুরের কাছে যান। তখন হুজুর উনি বলেন যে আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে, আমি বলবো যে আসলে কেন এরকমটা হচ্ছে। তো 1 সপ্তাহ পর হুজুর বলেন যে তোমাদের এই যে পুকুরটা রয়েছে, এই পুকুরটা ভালোই ছিল, অনেক দিন ধরে তোমরা কাজ করছিল, সবার উপকারে লাগছিল। হঠাৎ করে এই পুকুরে কিছু জিনদের আবির্ভাব ঘটেছে। এই জিনগুলো হিন্দুও না, মুসলিমও না। এরা চায় না যে কেউ এই পুকুরে গরু ছাগল গোসল করাক বা কোনো গবাদি পশু গোসল করাক, আর কোনো মূর্তি এই পুকুরে ডুবানো হোক, এটা তারা চাচ্ছে না। তারা চাচ্ছে এই কাজগুলি অন্য পুকুরে করাতে। এই জন্য তারা এই পুকুরের মধ্যে মানে একটা আতঙ্ক সৃষ্টি করেছে এবং তারা এই পুকুরেই থাকবে, এখান থেকে যাবে না। এবং হঠাৎ করেই তারা এখানে এসে আস্তানা গেড়েছে। উনি যখন এই বিষয়টি বলেন, ওই সময় ওনার সামনে যে হিন্দু মুসলিমরা ছিলেন তারা সবাই বিষয়টা বিশ্বাস করে এবং মেনে নেয়। সমস্যা হলো যখন তারা যে যার বাড়িতে ফিরে যান এবং এই বিষয়টা জানান, তো হিন্দু পাড়া থেকে তারা এই বিষয়টাতে আপত্তি তোলেন। কারণ হিন্দুরা বলতে থাকেন যেহেতু একজন মুসলিম ইমাম সাহেবের বিষয়টা বলেছে, উনি হয়তো বা চাচ্ছেন না যে হিন্দুরা এখানে থাকুক, তারা এখান থেকে চলে যাক যাতে করে মুসলমানরা হিন্দুদের জায়গা দখল করতে পারে। এই ধরনের একটা মানে সমালোচনা হিন্দু পাড়ায় ছড়িয়ে পড়ে এবং তারা বলে যে এইটা আসলে উদ্দেশ্য প্রণোদিত, এটা মুসলমানরা ইচ্ছা করে এটা করেছে, এটা উদ্দেশ্য প্রণোদিত, আমরা এটা মানি না। তখন এই হিন্দুরা কি করে, ওনারা আবার বেশ কয়েকজন মিলে ওনাদের ধর্মের একজন তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিকের কাছে যাওয়ার পরে তান্ত্রিক এক বাক্যে বলে দেন, আসলে ওই ইমাম সাহেব উনি লোক ভালো না, একটা ভণ্ড, উনি ইচ্ছা করে তোমাদেরকে যাতে এখান থেকে তাড়ানো যায় এই জন্য এই বিষয়টি বলেছেন। আসলে এরকম কিছুই নাই। কিন্তু ওর মধ্যে থাকা বেশ কয়েকজন যারা একটু বুঝমান আছেন তারা বলে, তাহলে কিছুই যদি না থাকে তাহলে কেন মিসিং হচ্ছে? আর শুধু তো হিন্দু বাচ্চাদের সাথে যে বিষয়টা ঘটেছে এমনটা নয়, এটা তো মুসলমানদের সাথে, সবার সাথে এটা ঘটছে, কেন এমনটা হয় আর কি। তখন ওই তান্ত্রিক বলে, তাহলে আমাকে ওই পুকুরের পাশে একটু সাধনায় বসতে হবে, তার জন্য কিছু জিনিস তোমাদেরকে আনতে হবে। বলে কি জিনিস? বলে একটা জিনিস তুমি মানে অবশ্যই লাগবে, সেটা হচ্ছে একজন হিন্দু বিধবা নারী, উনি যখন বিবাহিত ছিলেন তখন তিনি সিঁদুর ব্যবহার করতেন, ওই সিঁদুরটা ওনার কাছে আছে, এই সিঁদুরের কিছু একটা অংশ আমাকে এনে দিবা, আমি এটা দিয়ে একটু রিচুয়াল করে আমি আসলে বোঝার চেষ্টা করবো যে পুকুরে আসলে সমস্যাটা কি। তো ওনাকে ডেকে আনা হয়। ডেকে আনার পরে সেই বিষয়টা, যেহেতু ওনাদের পাড়ায় এরকম বেশ কিছু বিধবা মহিলা ছিলেন, তাদের কাছে তাদের সিঁদুর ছিল, তো তাদের একজনের কাছ থেকে সিঁদুর কালেক্ট করে তাকে দিয়ে আসা হয় এবং রাতের বেলা তিনি সাধনায় বসেন এবং সবাইকে বলেন যে তোমরা এখান থেকে চলে যাও। তো উনি ওনার মতো সাধনা শুরু করেন। সকালবেলা যখন ওনারা ওই তান্ত্রিকের কাছে যান তখন দেখেন যে তান্ত্রিকের শরীর বা ডেড বডি পুকুরে ভাসছে এবং তান্ত্রিকের চোখ দুটি
খুব বড় বড় করে খোলা, মানে মনে হচ্ছিল উনি মৃত্যুর আগে খুব ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেয়েছেন। এবং তান্ত্রিকের শরীরে বেশ আঘাতের চিহ্ন। তখন ওনারা বুঝতে পারেন যে হয়তোবা আসলেই ওই ইমাম সাহেব ঠিক কথাই বলেছেন। তখন আবার হিন্দু মুসলিমরা একত্র হয়ে মিটিং করে তারা আবার সেই ইমাম সাহেবের কাছে যান এবং বলেন যে আসলে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের আপনার কথায় সন্দেহ করা উচিত হয়নি। তো আমরা ভুল বুঝতে পেরেছি যে আসলেই এখানে কোনো অসৎ উদ্দেশ্যে আপনি কথাটি বলেননি, এখানে আসলেই কোনো সমস্যা আছে, গুরুতর সমস্যা, এবং আপনি বলেন আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি। তখন ইমাম সাহেব বলেন যে আমি আগেও যেটা বলেছি এটাই সমাধান, এরপর বাইরে আর কোনো সমাধান ওই জিনেরা মেনে নেবে না, কারণ তারা হিন্দুও না মুসলিমও না। মুসলিমদের মানে বিভিন্ন যেই বিষয়গুলো এগুলো তারা আসলে ওইভাবে পছন্দ করে না, হিন্দুদেরটাও পছন্দ করে না, যার কারণে তারা যেই যেই বিষয়গুলো বলেছে এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই মানতে হবে। তখন তারা সবাই মেনে নেয়। মেনে নেওয়ার পর তারা বলে যে ঠিক আছে, এখন থেকে আমরা কেউ গরু ছাগল এখানে গোসল করাবো না, এরপরে কোনো মূর্তি এখানে ডোবানো হবে না, প্রয়োজনে আর একটা পুকুর কাটা হবে, সেখানে আমরা এই কাজগুলো করব, কিন্তু এইটা এরকমই থাকবে। তখন হিন্দু মুসলিম সকলে মিলেই কিন্তু আর একটা পুকুর খনন করে এবং তারা সেখানে তাদের সেই প্রয়োজনীয় জিনিসগুলো আবার করতে থাকে এবং বলে যে এই পুকুরে সবাই সব কিছু করতে পারবে, গোসল করতে পারবে, মানুষরা গোসল করতে পারবে, কাপড় চোপড় ধুতে পারবে, কিন্তু স্পেসিফিকভাবে গরু ছাগল গোসল করানো যাবে না এবং কোনো মূর্তি ডোবানো যাবে না। এই শর্ত মেনে নিয়েই নতুন পুকুর খোঁড়া হয় এবং এরপর থেকে ওই পুকুরে আজ পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। এবং অদ্ভুত ব্যাপার হলো 92 সালের আগে ওই পুকুরের পানি বিভিন্ন সময় শুকিয়ে যেত, কিন্তু 92 সালের পর থেকে নিয়ে আজ পর্যন্ত ওই পুকুরের পানি অনেক খরা হলেও ওই পুকুরের পানি কখনো শুকায় না। স্থানীয়ভাবে সেটাকে দাসের পুকুর বলা হয়। এটি লাহুরিয়া ইউনিয়নের লাহুরিয়া গ্রামেই অবস্থিত। যারা ওই গ্রামের যদি কোনো লিসেনার আমার এই গল্প শুনে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই ঘটনার সত্যতা সম্পর্কে। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি শেয়ার করব, এই স্টোরিটি পশ্চিমবঙ্গের একটি ঘটনা। আমাদেরই একজন লিসেনার্স এই স্টোরিটি আমাকে দিয়েছেন। উনি রিকোয়েস্ট করেছেন এই স্টোরিটি যেন আমার নিজের মুখে আমি পড়ে শোনাই এবং আপলোড করি। তার সাথে আমি নিজে কথা বলেছি, কথা বলে আমি নিশ্চিত হওয়ার চেষ্টা করেছি এই ঘটনা সম্বন্ধে। প্রিয় লিসেনার্স, উনি যেভাবে ঘটনাটি পাঠিয়েছেন আমি চেষ্টা করছি সেভাবেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। নমস্কার আফনান ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজ আপনাকে যে ঘটনাটা বলতে চাই এটা আমার এক পিসির সাথে ঘটে গিয়েছে এমন একটি ঘটনা। আমার নাম শান্ত ঘোষ। আমার বাড়ি ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ শহরের রাজনগর নামের একটি জায়গায়। ঘটনাটা আমার পাড়ার ঘটনা। ঘটনাটা যার সাথে ঘটেছে তিনি আমার সম্পর্কে পিসি হন, তার নাম রাধা। ঘটনাটি ঘটে 2003 সালে। আগেই আপনাকে বলে রাখি যে রাজনগর গ্রামে আগে অনেক মানুষজন ঘাস কাটা কাজের সঙ্গে যুক্ত ছিল। অর্থাৎ বেশিরভাগ লোকজনের কাজ ছিল ভোরবেলা উঠে নদীর চরে গিয়ে ঘাস কেটে এনে বাজারে বিক্রি করা। এভাবেই অনেক লোকের সংসার চলত। পুরুষ এবং মহিলা উভয় এই কাজটি করত। এভাবেই তাদের দিন চলত। প্রতিদিন তারা ভোরবেলা উঠে একসাথে 9-10 জনের একটি দল একসঙ্গে হয়ে ডিঙি নৌকা করে যেত ঘাস কাটতে। তাদের সকলের মধ্যে এমন একটি বোঝাপড়া ছিল যে সবার আগে যে আসবে সেই সবাইকে এক এক করে ডেকে নিয়ে যেত বাড়ি থেকে। তো যেদিন ঘটনাটি ঘটে সেদিন রাত থেকেই অনেক বৃষ্টি হচ্ছিল। পিসি
মনে করেছিল ভোর হয়ে গেছে। উনি ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত বাজে 2:30। উনি মনে করলেন আরও তো অনেক দেরি আছে, আর একটু ঘুমিয়ে নিই। তিনি যে কতক্ষণ ঘুমিয়েছে এটি উনি বলতে পারেন। আর উনি এটাও ভাবেন, আজ যেহেতু বৃষ্টি হচ্ছে, আর যেভাবে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো মনে হয় থামবে না, এজন্য আজকে মনে হয় আর কেউ যাবে না। এই ভেবে উনি চিন্তা করেন আমিও আজ যাব না, যার ফলে উনি ঘুমিয়ে পড়েন। উনি কতক্ষণ ঘুমিয়েছেন তা উনি বুঝতে পারেননি, কিন্তু কিছু সময় পরেই একটি ডাক ভেসে আসে, রাধা রাধা। জাস্ট 2বার ডাকে, 2বার ডেকে আর কোনো সাউন্ড নেই। পিসির ঘুম ভেঙে যায়। পিসি ভাবলো হয়তো ঘাস কাটতে কেউ এসেছে বা কেউ যাবে ঘাস কাটতে, তাই হয়তো ডাকতে এসেছে। পিসি আস্তে আস্তে উঠে দরজা খুলে দেখলো যে তাদেরই পাশের বাড়ির একটি মহিলা ডাকতে এসেছে। উনিও ঘাস কাটেন পিসিদের সঙ্গে। পিসি দেখেন বৃষ্টিও থেমে গেছে। এজন্য উনি বুঝতে পারেন যে নিশ্চয়ই বৃষ্টি যেহেতু থেমে গেছে, এই জন্য ঘাস কাটার জন্য ওনারা চলে এসেছেন। পিসি তার ঘাস কাটার ঝুড়ি এবং একটি কাঁচি নিয়ে বের হয়ে পড়েন। ঝুড়িটি উনি কাঁধের উপর রাখেন আর কাঁচিটি হাতে রাখেন। এভাবে হেঁটে চলছেন। ওই মহিলার সঙ্গে তিনি হাঁটছেন। কিন্তু মজার বিষয় হলো এটাই যে ওই যে মহিলা এসেছিল উনি পিসির সাথে সাথে না গিয়ে অনেক আগে আগে চলে যাচ্ছেন। তাকে কিছু জিজ্ঞেস করলে উনি গম্ভীর মেজাজ নিয়ে হু হা এরকম উত্তর করছে, লম্বা কোনো কথা বলছেন না। পিসি অনেক কিছুই বলছে, কিন্তু তার কোনো উত্তর না দিয়ে আগে আগে হেঁটে যাচ্ছে। পিসি বেশ বিরক্ত হন। পিসির একটু ভয় ভয় করতে থাকে, কিন্তু পিসি ভাবছে যে একটু পরেই তো সকাল হয়ে যাবে। কিন্তু পিসি তখনও বুঝতে পারেনি যে তখন রাত প্রায় 3টা বাজে। পিসি সবকিছু স্বাভাবিকভাবেই নিচ্ছিল। কিছুক্ষণ পর পিসি আবার জিজ্ঞাসা করলো যে দিদি, আজকে ঘাস কাটতে আমরা কোথায় যাচ্ছি? আজকে ঘাস কাটতে কি শুধু তুমি আর আমি যাব? অন্য লোকেরা কোথায়? অন্য লোককে ডাকলা না, তারা কি আর যাবে না? ওই মহিলা তখন অদ্ভুতভাবে হেসে উত্তর দেয়, কেন, তোর কি ভয় করছে আমার সাথে যেতে? বলে না না, ভয় কিসের, তাহলে চল আমার সাথে। ওরা আজকে চলে গেছে, তুই আর আমি আজকে একটা অন্য জায়গায় যাব যেখানে অনেক ঘাস। তখন পিসি বলল যে চলো নদীর চরে চলো, ওখানেও তো অনেক ঘাস। সেই মহিলা তখন বলল যে না, যাব না, তুই যাবি যখন যা, আমি অন্য জায়গায় যাব। তখন পিসি ভাবলো যে এখন একা একা কিভাবে যাব, অন্যরাও তো কেউ আসেনি, এর থেকে ও যেখানে বলছে সেখানে যাই। তখন বলল যে কোথায় যাব? ওই মহিলা তখন বলল, চল রাধা, মধুর বাগানে চল, ওখানে অনেক ঘাস পাবি। আফনান ভাই, মধুর বাগান এই নাম শুনলেই সবাই ভয় পেত। মধুর বাগানে অনেকেই সুইসাইড করে মরেছে। বাগানটা ঘন জঙ্গল দিয়ে ঘেরা। দিনের বেলায়ও খুব লোকজন যে চলে তা নয়, খুব অল্প সংখ্যক লোকই চলে। এর পাশেই রয়েছে একটি বড় তাল গাছ ও তেঁতুল গাছ। এই সমস্ত জায়গায় অনেক লোক গলায় দড়ি দিয়ে মারা গেছে। পিসি অনেক ভয় পেয়েছিল, তাও পিসি আস্তে আস্তে জঙ্গলের ভিতরে গেল। জঙ্গলের ভিতরে যখন যাচ্ছিল, ওই মহিলাটি বারবার পিসিকে বলছিল, রাধা, তোর কাঁচিটা ফেলে দে বা কোথাও রেখে যা। পিসি বলছিল, কাঁচি রেখে গেলে আমি ঘাস কাটবো কি দিয়ে? তখন বললো, আমার কাছে 2টো কাঁচি আছে, তোকে একটা দেবো, সেটা দিয়ে ঘাস কাটবি। তোর এটায় ধার কম, আমারটায় ধার বেশি। পিসি ভাবলো যে এই মহিলাটা খুব আত্মকেন্দ্রিক একজন মানুষ, তো উনি আগ বাড়িয়ে কেন আমাকে একটি কাঁচি দিতে যাচ্ছে, বিষয়টা ওনার সন্দেহ লাগে। কিন্তু খুব বেশি আসলে বেশি ভাবেননি।
পিসি বলেন, না না ঠিক আছে, আমার কাছে তো কাছে আছে, আপনারটা আমি কেন নিব, আমি আমারটা দিয়েই কাটবো। ওই মহিলাটি বারবার পিসিকে বলার পরেও পিসি কিন্তু ওনার হাতের কাঁচিটি ফেলেও দেননি, ওই মহিলার কাছেও দেননি। আস্তে আস্তে পিসি ওই মহিলার সাথে জঙ্গলের ভিতরে গেল। বাগানের ভিতরে একটা বড় বাঁশ বাগান ছিল। ওই বাঁশতলার কাছে পিসিকে নিয়ে গিয়ে ওই মহিলা বলল, তুই এখানে বসে থাক, আমি চারপাশটা একটু দেখে আসি কোন জায়গা থেকে ঘাস কাটা শুরু করা যায়। তো পিসি বলল, আমিও সাথে আসি। বললো, না না, তুই এখানে যেহেতু নতুন এসেছিস, এর আগে এখানে আসিসনি, আমি এর আগে কয়েকবার এসেছি, আমি একটু দেখে আসি, আর এখনই তো সকাল হয়ে যাবে, কোনো ভয় নেই। পিসি বলে, তাই তো, হয়তো আমি হাঁটাহাঁটি করবো কেন, আমি এর থেকে এখানে বসে থাকি। পিসি সেখানে বসে পড়ে। বেশ খানিকক্ষণ হয়ে গেল, কিন্তু পিসি দেখলো ওই মহিলাটি এখনো আসছে না। এদিকে পিসির খুব ঘুম পাচ্ছে, কারণ পিসি তো জানে না যে ভোর হতে তখনও বেশ দেরি। পিসির হাতে থাকা ঝুড়িটা ওনার মাথার নিচে দিয়ে উনি ওখানে শুয়ে পড়েন। উনি যে কতক্ষণ তন্দ্রাচ্ছন্ন ছিলেন এটি উনি বলতে পারেন না। হঠাৎ উনি দেখতে পান একজন মহিলা বাঁশ বেয়ে বাঁশের মাথার দিকে উঠে যাচ্ছে। পিসি বুঝতে পারেন যেই মহিলাটির সাথে উনি এসেছিলেন তিনি বাঁশ বেয়ে বাঁশের উপরে উঠে যাচ্ছেন। সম্পূর্ণ গাছের বাঁশ গাছের মাথায় ওঠার পর ওই মহিলা খুব জোরে জোরে হাসছে আর বলছে, তোর হাত থেকে কাঁচিটা নেয়ার অনেক চেষ্টা করলাম, পারলাম না, না হলে আজকেই তোকে শেষ করে দিতাম। প্রিয় লিসেনার্স, এখানে একটি কথা, জিন ভূতেরা নাকি লোহা দেখলে ভয় পায়। যেহেতু পিসির হাতে কাঁচি ছিল আর সেটি লোহার তৈরি ছিল, ওই মহিলারূপী দুষ্টু জিনটি চেষ্টা করছিল পিসির হাত থেকে ওই কাঁচিটা সরিয়ে দিতে, কিন্তু সে ব্যর্থ হয়। যাই হোক, ওই মহিলাটি বাঁশ গাছের মাথায় উঠে যায়। উঠে পিসিকে বলে, তুই ভেবেছিলি আমি তোর পাশের বাড়ির মহিলা? না, আমি তা না, তুই আমার আসল চেহারা দেখবি। এই বলে ওই মহিলাটি তার বিকট চেহারা প্রকাশ করে পিসির সামনে। পিসি নিচ থেকে বাঁশের আগায় থাকা ওই মহিলাটির ভয়ানক চেহারা দেখে প্রচণ্ড জোরে এক চিৎকার করে ওঠে। ওদিকে পিসিরা যখন ঘাস কাটতে যেত তখন তারা ওই পথ দিয়ে যেত যেটা জল পথে, নৌকা দিয়ে, কিন্তু মধুর বাগানটা ছিল কিন্তু নদীর ধারে, স্থল পথে। এখন কোনো কারণে পিসির সাথে অন্য সময় যারা যেত ওনারাও কিন্তু ঘাস কাটতে বেরিয়েছিলেন। তারা যখন যাচ্ছিলেন দূর থেকে পিসির চিৎকার শুনে তারা, কেউ কেউ বলে, আরে এটা রাধার গলার শব্দ না, তো আজকে তো ও আসেনি আমাদের সাথে, ওকে তো বাড়িতে গিয়ে ডাকাডাকি করলাম, কোনো শব্দও পেলাম, কিন্তু ওর গলার শব্দ ওই মধুর বাগান থেকে কেন আসছে, শব্দ গিয়ে দেখি। কেউ কেউ বলে, আরে না, ওই বাগানটা অনেক ভয়ানক, ওখানে যাওয়া যাবে না, কোনো অশরীরী হয়তো রাধার স্বর নকল করে আমাদেরকে ডাকছে বিপদে ফেলার জন্য, ওখানে যাওয়া ঠিক হবে না। কিন্তু সাথে অন্যরা বলে, আরে যদি কেউ আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টাই করে তাহলে একসাথে আমরা 7-8 জন কেন সেই শব্দ শুনবো, সবাই যেহেতু একসাথেই শুনেছি ওটা রাধার গলাই হবে, চল যাই। তারা সবাই ওই জঙ্গলের মধ্যে যায়, গিয়ে সেই বাঁশঝাড়ের নিচে পিসিকে অজ্ঞান অবস্থায় পায়। তারা সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে। প্রায় 1 মাস পিসি অসুস্থ ছিল, পরে আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে ওঠেন। আপনার ভাই, ঘটনাটা ছিল এমন যে ঘটনাটা ঘটার সন্ধেবেলায় দলের মধ্যে একজন বলেছিল যে আজকে রাধাকে তুমি ডেকে নিয়ে আসবে। সেই মতো পিসিকে একজন ডাকতে এসেছিল, কিন্তু পিসিকে সে পায়নি, কারণ তার আগেই পিসিকে আর একজন ডেকে নিয়ে গিয়েছিল। আর যাকে ডাকার দায়িত্ব দেওয়া হয়েছিল
তার রূপ ধরেই এসেছিল সেই ভয়ানক দুষ্ট জিনটি এবং পিসিকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল, কিন্তু সেটি পারেনি। সৃষ্টিকর্তার ইচ্ছায় পিসি বেঁচে যান, তিনি এখনো জীবিত আছেন। ভালো লাগলে আপলোড করবেন আফনান ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটি ছিল। অনেক ধন্যবাদ শান্ত ঘোষকে চমৎকার একটি স্টোরি আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি লিসেনার্স আপনাদেরও ভালো লেগেছে। এটি ছিল ঘটনা। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটি স্টোরি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।